আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অর্থায়নের নীতিমালা অর্থাৎ প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্টের সাজেশন দেব। হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য। চলুন তাহলে শুরু করা যাক। তো সাজেশনটা শুরু করার পূর্বে বলে রাখি সাজেশন সম্পর্কিত একটা বিষয়। যারা ম্যাথ করছেন, যাদের ম্যাথ করা শেষ হয়নি এই অর্থায়নের নীতিমালা এই সাবজেক্টে, তাদের জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে প্রথমে ম্যাথ করা। প্রিন্সিপালস অফ ফিন্যান্সে 10টা এ পার্টের প্রশ্ন মুখস্থ করলে আপনি যত নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার, ঠিক একটা অঙ্ক যদি আপনি নতুন নিয়ম শেখেন তার চেয়ে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই যারা আগে ম্যাথ করা শেষ করেননি, আগেই এ পার্ট পড়ার দরকার নাই। আগে আপনারা অবশ্যই ম্যাথ পড়েন। আর যারা ইতিমধ্যেই শেষ করেছেন যে স্যার আমার তো ম্যাথ শেষ বা আমার ম্যাথের প্রস্তুতি কমপ্লিট, এখন এ পার্টের প্রস্তুতি নিতে চাচ্ছি, আমার জন্য সাজেশন দেন। তাদের জন্য ডাবল টিক চিহ্ন যে দেওয়া প্রশ্নগুলো থাকবে এগুলো মুখস্থ করতে হবে। এ পার্ট মানেই মুখস্থ করার কোনো বিকল্প নাই। পাশাপাশি অতিরিক্ত যদি চান তাহলে পড়তে পারেন এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো। অন্যথায় শুধু ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করলেই যথেষ্ট। আপনাদের এর বাইরে আর অন্য কোনো কিছু পড়ার কোনোই প্রয়োজন নাই। তো আপনাদের প্রথম অধ্যায় ভূমিকা। অর্থায়ন কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতে হবে। ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা দাও, এটাও গুরুত্বপূর্ণ। এবং ব্যবস্থাপকীয় অর্থায়ন কি? এটা চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আচ্ছা, প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই বইটা কিন্তু মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আমাদের কাছে। যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। হ্যাঁ, এরপর মুনাফা সর্বোচ্চকরণ কি? সম্পদ সর্বাধিকীকরণ কাকে বলে এবং আর্থিক বাজার কি? প্রিন্সিপালস অফ ফিন্যান্স এবং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং দুইটা বই প্রতিটাই মাত্র 7 দিন করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এরপরে প্রাথমিক বাজার কি, মুদ্রা বাজার কি, মূলধন বাজার কি, বাজার মূলধন হার কি এবং বিনিয়োগ সিদ্ধান্ত কি, ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বুঝো এবং হচ্ছে সবুজ অর্থায়ন কি এবং বাহ্যিক অর্থায়ন কাকে বলে, লভ্যাংশ কি? এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় অধ্যায় স্বল্পমেয়াদী অর্থায়ন, শর্ট টার্ম ফাইন্যান্সিং। গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী অর্থায়ন কি, স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি, স্বতঃস্ফূর্ত অর্থায়নের দুটি উৎসের নাম লেখ, ক্রেডিট র্যাঙ্কিং কি, ভাসমান বন্ধক কি এবং এই পাশে রয়েছে ভাসমান পরিবর্তিত হার ঋণ কি। এবার 2/10 and 40 বলতে কি বোঝায়? এগুলো তো প্রশ্ন করলেই বুঝতে পারবেন। একই বিষয়। ইএমও এর পূর্ণরূপ লেখ। ব্যবসায় ঋণ কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি এই পাশে আপনাদের জন্য রয়েছে ব্যবসায় ঋণের ব্যয় কি, গড় আদায় সময় কি, ঘূর্ণায়মান ঋণ কি এবং প্রতিনিধি অর্থায়ন কি, ঋণ রেখা কি? ঋণ রেখা, তারপরে এই পাশে অর্থায়নের অভ্যন্তরীণ দুটি উৎসের উদাহরণ দাও। সময় রেখা কি এবং হচ্ছে সুদের প্রাইম রেট সংজ্ঞায়িতকরণ করো। হ্যাঁ, তারপরে ইআইআর এর পূর্ণরূপ লেখো। বাণিজ্যপত্র কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের জন্য। এর পরবর্তীতে চলে আসে তৃতীয় অধ্যায় মধ্যমেয়াদী অর্থায়ন। এইখানে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রশ্ন হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান কখন একটি মধ্যমেয়াদী অর্থ সংস্থান করতে চায় এবং মধ্যমেয়াদী অর্থ সংস্থানের সুবিধা লেখো। এই দুইটা প্রশ্ন। এই পাশে আইএমএফ এর পূর্ণরূপ লেখো, তারপর হচ্ছে বিডিবিএল এর পূর্ণরূপ লেখো। তারপরে এই পাশে ক্ষতিপূরণ উদ্বৃত্ত কি? এই 3টা প্রশ্ন পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে অধ্যায় 4, চতুর্থ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময়
মূল্য, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থের সময় মূল্য কি, এটা মুখস্থ করে নেবেন। মুদ্রাস্ফীতি কাকে বলে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, এরপরে এই পাশে আছে আপনাদের চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, বাট্টাকরণ কাকে বলে, অবিরত চক্রবৃদ্ধিকরণ কি, বার্ষিক বৃত্তি কি, প্রদেয় বার্ষিক বৃত্তি কি, এবং হচ্ছে বিলম্বিত বৃত্তির সংজ্ঞা দাও। এনইটি ডিউ এর সূত্রটি লেখো। এককালীন প্রাপ্য অর্থের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা হয়। এরপরে কত সময়ে কোনো আসল 8% দ্বিবার্ষিক চক্রবৃদ্ধি সুদের দ্বিগুণ হবে, এবং 69 বিধি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পাশাপাশি হচ্ছে পিভিআইএফএ এর পূর্ণরূপ কি, পিভিআইএফএ এরপর অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্যের সূত্রটি লেখো। এর পরবর্তীতে রয়েছে কার্যকরী বা প্রকৃত সুদের হার কি, কার্যকরী বার্ষিক হার কি, এরপর অবচয় কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে আমরা চলে আসি পরবর্তী পঞ্চম অধ্যায়, দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান কাকে বলে, স্টেক হোল্ডার কে, স্টক লভ্যাংশ কি, সাধারণ শেয়ার কি, গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় কি, ডাব্লিউএসিসি এর পূর্ণরূপ লেখ। মূলধন ব্যয় বলতে কি বুঝো, মূলধনী লাভ কি, আইওএস এর পূর্ণরূপ কি, এবং ফার্মের প্রথম দাবিদার কে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই কয়েকটা প্রশ্ন কি করবেন, পড়ে নেবেন, পাশাপাশি মুখস্থ করে নেবেন। পাশাপাশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর্থিক ব্যয় কি, ভগ্নবিন্দু কি, সংরক্ষিত আয় কি, কস্ট এটা না, ডিভিডেন্ড গ্রোথ মডেলের সূত্র কোনটি, এবং জিরো কুপন বন্ড কি। কুপন হার কাকে বলে, ওয়াইটিএম বলতে কি বুঝো, বন্ড বা ঋণপত্র কি, বন্ড ইনডেঞ্চার কি, এরপরে হচ্ছে এজেন্সি ব্যয় কি, এজেন্সি সমস্যা কি। এগুলো মুখস্থ করবেন। পাশাপাশি পূর্ব অধিকার কি, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি, কল বন্ডের সংজ্ঞা দাও, বন্ধকি বন্ড কি, কল প্রিমিয়াম কি, অগ্রাধিকার শেয়ার কি, এবং অধিকার শেয়ার কি। এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন। এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় ঝুঁকি ও আয়, রিস্ক অ্যান্ড রিটার্ন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঝুঁকি বলতে কি বোঝো, ঝুঁকির পরিমাপ কি, আর্থিক ঝুঁকি কাকে বলে, হ্যাঁ, তারপরে বাজার ঝুঁকি কি, পরিহারযোগ্য ঝুঁকি কি, এবং ঝুঁকিমুক্ত আয় কি। এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি বিশুদ্ধ ঝুঁকি কি, বিটা কাকে বলে, বিটা সহগ 85 বলতে কি বোঝায়, গড় মুনাফার হার কি, সিকিউরিটি বাজার রাখা কি, ঝুঁকি প্রিমিয়াম কি। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে নেবেন। পাশাপাশি ফার্মের নির্দিষ্ট ঝুঁকি কি, দক্ষ পোর্টফোলিও কি, এখানে সিএপিএম এর পূর্ণরূপ কি, এবং সিএপিএম এর মূল বক্তব্য কি। এইগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে চলে আসি আমরা সপ্তম অধ্যায়ে, মূলধন বাজেটিং, নগদ প্রবাহ, ক্যাপিটাল বাজেটিং, ক্যাশ ফ্লো। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মূলধন বাজেটিং কি, স্বাধীন স্বতন্ত্র প্রকল্প কি, পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কি বোঝায়, এরপরে হচ্ছে নিমজ্জিত ব্যয় কি, তারপরে হচ্ছে প্রান্তিক টার্মিনাল নগদ প্রবাহ কি, এরপর হচ্ছে পরিচালন নগদ আন্তঃপ্রবাহ বলতে কি বোঝায়, এবং সিএফএটি এর পূর্ণরূপ কি, এনসিবি এর পূর্ণরূপ কি, এবং চলতি সম্পদ কি। সপ্তম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায় ক্যাপিটাল বাজেটিং টেকনিক। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মূলধন রেশনিং সিদ্ধান্ত বলতে কি বুঝো, অভ্যন্তরীণ আয়ের হার কি, গড় মুনাফার হার কি, মুনাফা অর্জন সূচক কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিট বর্তমান মূল্য
কি? 10% বাড়তি হারে একটি প্রকল্পে এনপিভি শূন্য হলে আইআরআর ও পিআই কত হবে? একটি প্রকল্পের আইআরআর 11.50, মূলধন ব্যয় 10 হলে ওই প্রকল্পের গ্রহণযোগ্যতা মূল্যায়ন করতে হবে। এই কয়েকটা প্রশ্নই আপনারা অষ্টম অধ্যায় থেকে মুখস্থ করবেন। অষ্টম অধ্যায় থেকে আর অন্য প্রশ্ন পড়ার দরকার নাই। আর এই বইটা যদি আপনারা মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান ম্যাথ অংশটুকু, তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। নবম অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন কাঠামো সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মুখস্থ করার মতো সেগুলো হচ্ছে: মূলধন কাঠামো বলতে কি বোঝো? মূলধন কাঠামোতে কি কি উপাদান থাকে? কাম্য মূলধন কাঠামো কি? নিরপেক্ষ বিন্দু বলতে কি বুঝো? পরিচালন মুনাফা কি? এরপরে রয়েছে এপাশে লেভারেজ। লিভারেজ কি? আর্থিক লিভারেজ বলতে কি বোঝায়? পরিচালন লিভারেজ বলতে কি বোঝায়? পরিচালন লিভারেজের মাত্রা কত? এই কয়েকটা প্রশ্ন, সাথে উত্তরণ ব্যয় কি? কোন ধরনের লিভারেজ ব্যবসায় ঝুঁকি সৃষ্টি করে? ডিএফএল নির্ণয়ের সূত্রটা কি? ইবিআইটি নির্ণয়ের সূত্রটি লেখো। লভ্যাংশ পরিশোধের অনুপাতটি কি? এবং আর্থিক কাঠামো কি? এবং সবশেষে গিয়ারিং কি? এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন আপনাদের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের সাজেশনটা এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নেক্সট বইয়ের আলোচনা করব সাজেশন। তো আপনারা যদি চান মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।